নমস্কার। মে মাসের প্রচন্ড গরমের মধ্যেও আমরা শুরু করছি আমাদের উইকলি আপডেট ভিডিও। সর্বপ্রথমেই যেটা বলি, একটু আগে আমেরিকার তরফ থেকে একটা খবর আসলো যে তারা ইরানের সাথে যে চুক্তি, ভগবান জানে কি চুক্তি করতে তারা চাইছে, তারা কেনই বা চুক্তি করতে চাইছে, কিন্তু তাও তারা যেটা বলেছে যে চুক্তি আমরা করার চেষ্টা করছি সেটা অনেকাংশে এগিয়ে এসেছে এবং খুব তাড়াতাড়ি একটা মীমাংসার দিকে আসবে। কিছু দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে মীমাংসায় এসে পৌঁছতে পারি আমরা। তবে যতক্ষণ না ফাইনাল খবর আসছে কিছু তো বলা যায় না, আবার পরিস্থিতি বিগড়াতে পারে। তারা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্টের পরে যদি ইরানের তরফ থেকে কোনো সেরকম স্টেটমেন্ট না আসে, বা যদি সেরকম স্টেটমেন্ট না আসলেও তেমন কাজ হবে না, কিন্তু এই স্টেটমেন্টের পরে যদি ইরানের তরফ থেকে এমন কোনো স্টেটমেন্ট আসে যে হ্যাঁ আমরা একটা ইতিবাচক আর কি বোঝাপড়ার মধ্যে আসছি বা আসতে চলেছি, তাহলে কিন্তু সেটা কালকের বাজারকে যথেষ্ট প্রভাবিত করতে পারে। এমনি আমাদের বাজার এই সপ্তাহে যেভাবে এসে এবং যেখানে এসে শেষ করেছে তা সেটা আগামী সপ্তাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চার্ট দেখে যেটা মনে হচ্ছে আগামী সপ্তাহে যে কোনো একটা দিকে একটা বেশ বড় সড়ো হয়তো মুভ আসলেও আসতে পারে পুরো সপ্তাহটা জুড়ে। প্রচুর 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 স্টক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যারা হয়তো জুন মাস থেকে একটা বড়সড় র্যালি দেবে, এবং প্রচুর স্টকে শুধুমাত্র জুন মাসে এই 30%-এর ওপরে কিন্তু একটা র্যালি আসার সম্ভাবনা বর্তমানে তৈরি হয়েছে। এবং এই রকম অবস্থায় দাঁড়িয়ে যদি আপনার দেশের ওপরে আপনার ভরসা না থাকে, যদি আপনার দেশের ওপরে আপনার পুরো মানে দেশ যারা চালাচ্ছেন তাদের উপরে যদি পুরো ভরসা না থাকে, তাহলে আপনার পক্ষে এরকম বাজারে কিন্তু বিনিয়োগ করে কাজ করা যথেষ্ট কঠিন। এবং যখনই কোনো বড় র্যালি শুরু হয় তার আগে ঠিক এই জিনিসটা মাথায় রাখবেন, যখনই কোনো বড় র্যালি শুরু হয় ঠিক তার আগের সিচুয়েশনটা এমন দাঁড়ায় যেটা সম্পূর্ণ একটা অনিশ্চয়তাকে বোঝায়। এবং এই অনিশ্চয়তা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে কোনো কিছুই নেওয়ার সাহস থাকে না। তার কয়েকটা মাসের মধ্যে দেখা যায় ইস, ওই টাইমটাই যদি নিয়ে নিতে পারতাম কতই না ভালো হতো। এটা আমরা করোনার সময় খুব রিসেন্ট টাইমে উপলব্ধি করেছি। হ্যাঁ, আজকের দিনটা হয়তো করোনার সময় নয়, তবে একটা কথা এখানে বলে রাখি, আমাদের এমন প্রচুর স্টক বর্তমানে বাজারে এসে দাঁড়িয়েছে যারা কিন্তু করোনার লেভেলে এসে পৌঁছে গিয়েছে। অর্থাৎ করোনার সময় তারা তাদের যে ধরনের আর কি রেশিও ছিল সেই ধরনের রেশিওতে আবার এসে পৌঁছে গিয়েছে। কিছু কিছু স্টক তো তার থেকেও সস্তা হয়ে গিয়েছে। যে স্টকগুলো এর আগের কোনো র্যালিতেই পার্টিসিপেট করেনি সেই ধরনের স্টকগুলোতেই এই সম্ভাবনাটা প্রবল হয়েছে। কিন্তু যে স্টকগুলো বড়সড় র্যালি দিয়ে দিয়েছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, সমস্যা হবে। তার কারণ শেয়ার বাজারের বেসিক নিয়ম হচ্ছে শেয়ার বাজার কিছুদিন ধরে কনসলিডেট করবে, তারপরে কিছুদিন মুভ করবে, আবার কিছুদিন ধরে কনসলিডেট করবে। যে সময় কনসলিডেশনটা চলবে সেই সময় যে খবরই আসুক না কেন, যত ভালো খবরই আসুক না কেন, কনসলিডেশনটাই চলবে। যত খারাপ খবরই আসুক না কেন, কনসলিডেশনটাই চলবে। আর যখন কোনো স্টক যথেষ্ট ভালো আর কি অবস্থায় এসে পৌঁছবে এবং যে যখন বেরোনোর অবস্থায় এসে পৌঁছবে, যে ওপরের দিকে একটা যাত্রা করতে চলেছে এরকম একটা অবস্থায় এসে পৌঁছবে, তখন খারাপ খবর আসলেও কিন্তু সে উপরের দিকেই যাবে। এটাই স্টক মার্কেটের নিয়ম। এবং আর একটা কথা যেটা আমি প্রথমেই বলছিলাম, যে আমাদের দেশ যারা চালাচ্ছে বা তাদের চালানোয় কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এরকম নানা রকম মত আমাদের থাকতে পারে। কেউ বলেন যে চায়ওয়ালা কি দেশ চালাবে, উনি কি অর্থনীতির কিছু বোঝেন। আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রচেষ্টায় আমাদের রাজ্যে মিড ডে মিল চালু হওয়ার পরে আগে সরকারি স্কুলে যে পরিমাণ ছেলেমেয়েরা যেত, বর্তমানে বেসরকারি স্কুলে সেই ছেলেমেয়েরা যাচ্ছে এবং সরকারি স্কুলের অবস্থা কি আমরা খুব ভালোভাবে দেখেছি। আমি জানি না মিড ডে মিলের জন্য হয়েছে কিনা, কেন পুরোপুরি তো এরকম ভাবে নির্দিষ্ট করে বলা যায় না, কিন্তু একটা বড় সম্ভাবনা মিড ডে মিল চালু হওয়ার কিছু সময় পর থেকেই কিন্তু এটা ঘটেছে এবং এখন খুব খারাপ অবস্থা এসে দাঁড়িয়েছে। তো একজন অর্থনীতিবিদ তিনি যেমন এই শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছেন, আমি ধরেই নিচ্ছি এটা, ঠিক তেমনি এখানে কিন্তু একটা চায়ওয়ালা মানে চা বিক্রি করা লোক তিনি যেভাবে তার আমার দেশের উন্নতি করবেন এটাও সম্ভব। আবার এরকমও হতে পারে যে তিনি হয়তো যেটা করছেন ভুল হচ্ছে, কারণ একটা মানুষ যখন কাজ করে তার কাজে প্রচুর ভুল থাকে, প্রচুর ঠিকও থাকে।
এইবার আমার যেটা দেখতে হবে এই বাজারে বসে, আমাকে সেই জিনিসটার উপরে লক্ষ্য দিতে হবে। আমার এই বাজারের মধ্যে যেটা দেখা অত্যাবশ্যক সেটা হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে, আগামী দিনে মুভ কোন দিকে হতে পারে, এবং এর থেকে আমি কিভাবে প্রফিট করতে পারি। কারণ যদি আমার হাতে এরকম ক্ষমতা থাকে যে আমি দেশের উপদেষ্টা হিসেবে কাজ করব, বা আমার যদি এরকম যোগ্যতা থাকে যে আমি দেশের উপদেষ্টা হিসেবে কাজ করব, তাহলে অবশ্যই আমাকে সেদিকে অ্যাপ্লাই করতে হবে। নয়তো আমার কাজ যদি হয় শেয়ার বাজার থেকে টাকা কামানো, যেমন আমার শেয়ার বাজার থেকে টাকা কামানো কাজ, তাহলে আমার কি করতে হবে, আমার নজর রাখতে হবে এবার বাজার কোন দিকে যাচ্ছে এবং আমি কোন দিক থেকে প্রফিট করব। আপনি যখনই আপনার কানে নয়েজ নিয়ে আসবেন বেশি, এ এইটা বলছে, ও এইটা বলছে, সে সেইটা বলছে, আপনি আপনার কাজে মনোসংযোগ করতে পারবেন না। এবং আপনি আপনার কাজে যেই মাত্র মনোসংযোগ করতে পারবেন না, শেয়ার বাজারে একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারি, অন্য জায়গাতেও একই হয় কিন্তু শেয়ার বাজারে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই মনোসংযোগবিহীন কাজটা আপনার ভবিষ্যতে বড় সড় দুঃখের কারণ হবে। কখনো দেখতে পাবেন আপনি সেই স্টকগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গিয়েছেন যে স্টকগুলো কয়েক বছরে 5 থেকে 10 গুণ হয়ে গিয়েছে। আবার এরকম হবে কোন কোন সময় আপনি যেহেতু নয়েজে কান দিয়েছিলেন, সবাই বলছে মাল ওঠাও মাল ওঠাও মাল ওঠাও, আপনি কিনে রেখেছেন প্রচুর, আপনার দেখা গেল যে ওই টাইমে কোনো প্রফিটই এলো না, উল্টে আপনার ধসে গেল ওই যে ওই স্টক গুলো। তো ওই জন্য নয়েজে কান না দিয়ে আমার দেখতে হবে দেশ কিভাবে কাজ করছে, তাতে কি হবে। বর্তমানে যে সমস্যাটা হয়েছে, আপনি দিদিকে গালাগালি দিন, মোদিকে গালাগালি দিন, গান্ধীকে গালাগালি দিন, যাকে খুশি গালাগালি দিন না কেন, তেল যখন দামি কিনছে তখন দামি বাজারে ছাড়বে, তাও অনেকটা অ্যাবজর্ব করেই ছাড়া হচ্ছে। একটা প্রশ্ন যেটা আপনি করতে পারেন, যতদিন ধরে তেলের দাম কম ছিল ততদিন তো ওএমসি গুলো যথেষ্ট ভালো প্রফিট করেছিল, সেটা কোথায় গেল? আপনি এইটা করতে পারেন প্রশ্ন। কিন্তু এই প্রশ্নও যদি করেন তাহলে দেখবেন যে 2021, 22 এবং 23 এই 3 বছর ধরে কিন্তু সরকারের বিপুল পরিমাণের টাকা বন্ড হিসেবে অয়েল বন্ডে শোধ করতে হয়েছে, ওখানে কিন্তু বড় সড়ো ঝাড় গিয়েছে একটা। তো যাই হোক, তাছাড়াও তাও যা ঝাড় গিয়েছে তার থেকে প্রফিট প্রচুর হয়েছে। তো এই প্রশ্নটা আসে যে আগের প্রফিট হয়েছিল, এইমাত্র যা লস হলো এটা অ্যাবজর্ব করা যেতেই পারে। তারপরের ব্যাপার হচ্ছে, আমরা যদি এশিয়ার অন্যান্য দেশগুলোকে দেখি, তো চীনের সাথে ইরানের যতটা ভালো সম্পর্ক, চীন যতটা আত্মনির্ভর এবং চীন যেভাবে ইরানকে সাপোর্ট করে রেখেছে, তাতে ইরান কাউকে তেল দিক বা না দিক চীনকে দিচ্ছে, আগের দামই দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো চীনের কোনো সমস্যা নেই। চীন ব্যতীত এশিয়ার বাকি দেশগুলোকে যদি আমরা দেখি, তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে, এবং এই সমস্যার কদর্য রূপ টিভিতে এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যদিও ভারতে এখনো পর্যন্ত সেরকম সমস্যা হয়নি। ভারতে যেটা হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, প্রধানমন্ত্রীকে একজন ব্যক্তি হিসেবে না দেখে গভর্নমেন্ট হিসেবেই দেখা ভালো। গভর্নমেন্টের তরফ থেকে একটা আপিল এসেছে সাধারণ মানুষের জন্য যে আপনারা এই কাজগুলো করতে পারেন। এবার মানুন না মানুন সেটা আপনার ব্যাপার, তাতে কিছু যায় আসে না। এবারে আমাদের যেটা দেখতে হবে, এইটা করার ফলে কি রেজাল্ট আসছে। তেলের দাম যখন বাড়ছে তাহলে সামগ্রিকভাবে অর্থনীতির উপরে চাপ পড়বে, এটা সবাই জানে। কেরল থেকে যে পরিমাণে বাইরে মাল যেত সৌদির দিকে, সেই যাত্রাটায় যথেষ্ট সমস্যা হয়েছে। তার জন্য ওখানে কিন্তু একটা কৃষকদের ওপরে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও আমাদের অন্যান্য কিছু রাজ্যের কৃষকদেরও সমস্যা হচ্ছে ওইদিকে ট্রান্সপোর্টেশনের ওপর, এবং প্লাস্টিক থেকে শুরু করে অ্যালুমিনিয়াম, কাঁচ ইত্যাদি সমস্ত জিনিসেরই কিন্তু দাম বাড়তে চলেছে, কারণ সাপ্লাই চেনটা গড়বড় হয়েছে। এর জন্য অর্থনীতির উপরে যে ডেন্ট লাগার সেটা লেগে গিয়েছে। এবং একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যে বিষয়টা নিয়ে আমরা এখন চিন্তা করছি, মার্কেট সেটাকে অলরেডি অ্যান্টিসিপেট করে নিয়েছে এবং রেড নিয়ে চলে এসেছে। মার্কেট কোনো সময় যুদ্ধ যখনই শুরু হয়েছিল, মার্কেট কিন্তু 4 দিনের মধ্যে ইরান হেরে যাবে কি 5 দিনে আমেরিকা ফিরে চলে যাবে এই হিসেব করে বাজার নিজেকে কারেক্ট করেনি। যুদ্ধ যখনই শুরু হয়েছিল বাজার কিন্তু নিজেকে এর এক্সট্রিম পর্যায়ে পর্যন্ত ভেবে নিয়েছে যে পারমাণবিক যুদ্ধের আগে পর্যন্ত হলে কি ক্ষতি হতে পারে সেই হিসেবে, এবং 6 মাস স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকবে সেইটা ধরেই কিন্তু বাজার রেট নিয়ে চলে এসছে। 6 মাসের কথায় মনে পড়লো, আমাদের অয়েল রিজার্ভটা যদি 6 মাসের করে থাকতো এতদিন ধরে, তাহলে সেটা আমাদের অনেক ভালো হতো। যাই হোক, আমাদের বর্তমানে 2 মাসের আছে, এটা আপৎকালীন সময় এখন পড়েছে, এখনই চেষ্টা করে যদি বাড়িয়ে নেওয়া যায় সেটা যথেষ্ট ভালো হবে। যদিও ভারত বলেছে যে আমি আপাতত রাশিয়ার থেকে তেল নিচ্ছি এবং নিয়েই যাচ্ছে,
বলেছে ডামাডোলের বাজার, ঠিক আছে আমি রাশিয়ার থেকে তেল নিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু সেই দৃঢ় কথাবার্তা ভারত এখনো বলতে পারছে না। তার কারণ ভারতের কিন্তু সেই ব্যাকবোন নেই। ভারতের প্রত্যেকটা কাজ করার জন্য কম্পিউটার লাগে। আমার এই ভিডিওটাও আপনাদের দেখার জন্য মোবাইল বা কম্পিউটারের দরকার হচ্ছে, কিন্তু এই মোবাইল বা কম্পিউটার এটা কিন্তু আমেরিকা চাইলে আজকেই বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। ওই জন্য আমরা সেই জলে দাঁড়িয়ে কুমিরের সঙ্গে শত্রুতা করতে পারছি না, সেই জন্য তাদের ওপর কিছু বলা যাচ্ছে না। তো সুতরাং আমাদের যেটা দেখতে হবে, বাজার একটা অলরেডি কারেকশন নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিচে যতদূর পর্যন্ত কারেকশন করার কথা ছিল টেকনিক্যাল চার্ট হিসেবে, ততদূর পর্যন্ত না করে ওপরে উঠে চলে গিয়েছে, যার ফলস্বরূপ বাজার আবার নিচে আসবে। তো সেইটা হিসেব করে আমি যেটা আপনাদেরকে বলতে পারি যে কনসলিডেশন ফেজটা চলবে। তো আমাদের কি দেখতে হবে, এই সপ্তাহে বাজার কোন দিকে যেতে চলেছে এবং বাজারে কি কি ঘটতে চলেছে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, প্রাইস অ্যাকশনের ওপর বেস করে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে বলা সম্পূর্ণ অ্যানালাইসিসটা আমি বাজারকে নিয়ে কি ভাবছি এবং বাজারকে দেখে কিভাবে চিন্তা করছি তার উপরে নির্ভর করছে। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে, আরে বাপরে, সেই স্টকটা কয়েকটা সপ্তাহ আগে বলেছিলাম, যখন বলেছিলাম তার থেকে তো ভালোই ওপরে উঠেছে দেখতে পাচ্ছি, ভালোই প্রফিট হয়েছে, বাহ। এই সপ্তাহটাই বাজারের এই মাসের জন্য শেষ সপ্তাহ। সামনের সপ্তাহ থেকে আবার জুন মাস পড়ে যাবে। তো এই সপ্তাহটাও শেষ, যার মধ্যে একটা দিন রয়েছে ছুটি। ছুটির দিনটা হচ্ছে বুধবার, এই ছুটির দিনটা রয়েছে আপাতত। তো এইটা যদি আমরা মান্থলি চার্ট দেখি তাহলে দেখতে পারবো এই যে স্টকটা, এই স্টকটা কিন্তু বর্তমানে মান্থলি চার্টের হিসেবে একটা ব্রেকআউটের সম্ভাবনা সম্পূর্ণ দেখাচ্ছে। উইকলি চার্টের হিসেবে যেভাবে এসে দাঁড়িয়ে রয়েছে, ও মান্থলি চার্টের একবার আরএসআইটা দেখতে হবে, ঠিকই আছে। উইকলি চার্টের আরএসআইও ঠিক আছে, এবং উইকলি চার্টে যেভাবে ক্যান্ডেলটা বানিয়েছে সামনের সপ্তাহে একটা বড় সড়ো ক্যান্ডেল হয়ে 209 পার করে উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত প্রবল দেখতে পাচ্ছি। ডেইলি চার্ট দেখা যাচ্ছে একটা ফ্ল্যাগ মতো প্যাটার্ন কিন্তু এখানে বানিয়ে রেখেছে। ব্রেকআউট হলেই এই সপ্তাহে 220ও পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে সেল। এই সপ্তাহে 220 মানে 10% এখান থেকে মুভ হওয়ার ক্ষমতা কিন্তু সেলের আছে। তবে একটা কথা আবারও বলে রাখছি, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। এখানে আমি কি করতে চলেছি, আমি হয়তো আবারও কিনতে চলেছি সেল, কিন্তু আমি আপনাদেরকে কোনো রকমের রেকমেন্ডেশন এখানে দিচ্ছি না। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নিফটি। নিফটি কাকুকে আমরা 60 মিনিট চার্ট থেকে দেখা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি যে নিফটি কাকু 60 মিনিট চার্টে 200 ইএম এর আশপাশে এসে লেবড়িয়ে পড়ে যাচ্ছে এবং আপাতত পক্ষে একটা 23,800-তে ভালো রকম রেজিস্ট্যান্স পেয়েছে। 23,800 এই রেজিস্ট্যান্স যেটা পেয়েছে, সেই রেজিস্ট্যান্সটা কেটে যদি বেরোতে পারে তাহলে কিন্তু এখানে একটা আরএসআই খুব ভালো রয়েছে 60 মিনিট চার্টে। ডেইলি চার্টে একটা আপ মুভ হবে এবং 23,800 কেটে যাওয়ার পরে 24,000 এবং তারপরে 24,400, ওই দিকে 23,800 কাটার পরে 24,000 এবং 24,400 রেজিস্ট্যান্সের দিকে নিফটি কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাবে। উইকলি চার্টের আরএসআই তখন এই 50-এর ওপরে উঠে চলে আসবে, সেরকম ঘটনা ঘটার সাথে সাথেই 50-এর ওপরে উঠে চলে আসবে। এখনো পর্যন্ত যেখানে এসে শুরু করেছে, যেটা আমি আজকের ভিডিও শুরুতেই বলছিলাম, আগামী সপ্তাহে বাজার কোন দিকে যাবে সেটা এইখানে অনেকটাই নির্ভর করছে। যদি 23,450-এর আশপাশে খুলে যায়, 23,450-এর আশপাশে খুলে যায় এবং নিচের দিকে যদি আসা শুরু করে, তাহলে কিন্তু আগামী 1-2 সপ্তাহের মধ্যে বাজারকে এই উইকলি 200 ইএমএ অর্থাৎ 22,100 লেভেলে চলে আসতে হবে। আর যদি ওপরে ওঠা শুরু করে তাহলে 24,000-এ একটা বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে। এখানে দেখাই যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে 24,000-এ বড় সড়ো একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং তারপরে 24,200 থেকে 24,300, আমরা যেটা ডেইলি চার্টের বেসিসে দেখলাম 24,400, ওই দিকে কিন্তু বাজার যাবে। আর আপাতত পক্ষে যেভাবে আমেরিকার তরফ থেকে খবর এসছে তাতে কিন্তু কালকে বাজার, এর পরে যদি কোনো নতুন বিড়ম্বনা সৃষ্টি না হয় তাহলে কালকে বাজার একটা গ্যাপ আপ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে, সেরকমটাই মনে হচ্ছে। আপাতত অ্যাভারেজের ওপর উঠে এসছে আরএসআই।
উইকলি চার্টে, এবং 50-এর উপরে উঠে গেলে আবার আপ ট্রেন্ড এখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে নিফটিতে। নিফটি আর নিফটি ব্যাংক চার্ট দুটো হুবহু এক বলে মনে হচ্ছে। এই 2-1 সপ্তাহে কিছুই করেনি সেরকম। এখানেও 60 মিনিট চার্ট থেকে দেখলে দেখা যাবে যে আপাতত এই রকম জায়গায় এইখানটা ধরো সব থেকে ভালো। 54,500 থেকে 54,400 এই লেভেলের মধ্যে কিন্তু একটা বড় সড়ো রেজিস্ট্যান্স ব্যাংক নিফটিতে রয়েছে। ব্যাংক নিফটি ওই রেজিস্ট্যান্স কাটিয়ে যদি উপরে উঠতে পারে, কারণ ডেইলি চার্টে আরএসআই ভালো রয়েছে, আরএসআই উপরের দিকে ওঠারই চেষ্টা করছে, তাহলে কিন্তু 55,300 পর্যন্ত বাজার টেনে নিয়ে চলে যাবে। 55,300 পর্যন্ত বাজার টেনে নিয়ে চলে যাবে যদি এই 54,000-এর উপরে উঠে সাস্টেন করে যায়। 54,400-ই আপনি ধরুন, 54,400-এর উপরে উঠে সাস্টেন করলে 55,400 পর্যন্ত ধরে রাখুন বাজারকে নিয়ে চলে যাবে। একবার উইকলি চার্টটাও এই সঙ্গে দেখে নেওয়া দরকার। হ্যাঁ, ওই পর্যন্ত নিয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যদি উল্টোটাও একবার এখানে বলে রাখা দরকার, কারণ হতেই পারে উল্টোটা। এখানে এখনো অ্যাভারেজের নিচেই চলছে আরএসআই। যদি নিচে 53,300 নিচে খুলে সাস্টেন করে যায়, তাহলে এই সাদা দাগে অর্থাৎ 50,300 3,000 পয়েন্টের কারেকশন কিন্তু ঝড়ের বেগে নিফটি ব্যাংকে হয়ে যাবে। ইউএসডি আইএনআর আবারও একটা উপর থেকে এরকম বান পড়া মতো পড়েছে। ওরা হাতুড়ি বলে, আমরা তীর বলি, এরকম কারেকশন রানিং কারেকশন বলে, এরকম হয়। 95-33 না কাটলে নিচে আসার সম্ভাবনা কম। 95-33 কাটলে তারপর নিচে আসবে, কারণ এখানে এ 20 এর দাগকে বারবার সাপোর্ট হিসেবে নিয়ে নিচ্ছে। তো এখান থেকে 95-30 ধরুন, 95-30 কেটে যদি নিচে আসে তাহলে আবার নিচে আসার চেষ্টা করবে, নয়তো কিন্তু এ আবারও এখান থেকে ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে চলে যাবে ইউএসডি আইএনআর। ইন্ডিয়া ভিক্স গত কয়েক সপ্তাহ ধরে একই জায়গায় রয়েছে, না তো এই জায়গাটাকে কাটছে 1750, না উপরের দিকে উঠছে। 1750 কাটলে কিন্তু নিচের দিকে আসবে, আর 1950-ই ধরে নিন, 1950 কাটলে কিন্তু ওপরে যাবে। আরএসআই অ্যাভারেজের নিচে এসেছে, কিন্তু 50-এর ওপরে পুরো একদম টিকে দাঁড়িয়ে রয়েছে। তো এই মুহূর্তে কিছুই বোঝা যাচ্ছে না। যদি নিচে আসা শুরু করে, অর্থাৎ যদি 1750 কেটে নিচে আসা শুরু করে, তাহলে বাজারে ভোলাটিলিটি কমবে, বাজারের দুলুনি কমবে, বাজার আবার একতরফা মুভ করবে। নয়তো এই জিনিসটাই আপাতত চলবে। কতদিন চলবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। যেদিকে কাটবে সেই দিকে যাবে। 20-র ওপরে উঠলে ভালো, আবার 24-এ যাবে। আর যদি নিচে 1750 কাটে, তাহলে আবার একটু করে নিচে আসার চেষ্টা করবে ইন্ডিয়া ভিক্স। গোল্ড এই হলুদ দাগকে কেটে ওপরে উঠে সোজা একটা ফ্ল্যাগ মতো বানিয়েছে। এই ফ্ল্যাগের ওপর বেস করে গোল্ডে যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আবার ওপরের দিকে যাবে। আর নয়তো ঝপ করে আবার এই হলুদ দাগে এসেই হালকা ভাবে চলতে আরম্ভ করবে। এখানে এই যে আইল্যান্ড রিভার্সাল প্যাটার্নটা সিলভার তৈরি করেছিল, সেটাকে এখনো কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু এখানে যথেষ্ট ভালো সাপোর্ট পর লেভেলে পেয়ে যাচ্ছে। এবং নিচের দিকে 2,60,000 এখানে এবার বড় সাপোর্ট পাবে, কারণ আগে এটা রেজিস্ট্যান্স ছিল। যদি ওপরে কেটে বেরোয়, একটা জিনিস খুব প্রমিনেন্টলি বলে দিতে পারি, যে এই যে জায়গাটা 2,91,000-কে কেটে যদি হঠাৎ করে বেরিয়ে যায় ওপরের দিকে, তাহলে জানবেন এখানে একটা এক্সজশন গ্যাপ তৈরি হবে। সেটা হলে 1-2 দিনের মধ্যে হতে হবে। এক্সজশন গ্যাপ যদি তৈরি হয়, তাহলে কিন্তু একটা বড় সড়ো মুভ ওপরের দিকে সিলভারও দেখাবে। ক্রুড একটু ঠান্ডা হয়েছে। ক্রুডের একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখালে জিনিসটা ভালো লাগবে। মোটামুটি একটা ট্রিপল টপ প্যাটার্ন মতো কিন্তু এই জায়গায় বানিয়ে রেখেছে ক্রুড। এই ট্রিপল টপ প্যাটার্ন যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে 8,000 কেটে নিচে আসতে হবে ক্রুডকে। অ্যাভারেজের নিচে আছে ঠিকই আরএসআই, কিন্তু আরএসআই এখনো উইকলি চার্টে 50-এর উপরে সাস্টেন করছে। সেই জন্য বলা মুশকিল কি হবে। যদি বাই চান্স কোনো একটা কিছু ভালো খবর কালকে সকালের আগে ইরান বলে দেয়, তাহলে কিন্তু ক্রুড ঝপ করে পড়বে এবং ক্রুড 6,000-এ নেমে আসবে। আর 9,000-এর ক্রুড 6,000-এ নেমে আসা মানে কিন্তু 30%-এর এখানে কারেকশন হয়ে যাবে। আবার যেখানকার মাল সেখানে হবে। দেখতে হবে কখন সেটা হয়, আদৌ হয় কিনা। পুরোটাই ওদের খবরাখবরের উপর নির্ভর করছে। শুধু খবরাখবর না,
চুক্তি মেনে নিয়ে কাজ করার পরের ওপরেও নির্ভর করছে। তার কারণ আমেরিকা কিন্তু নিজের থাকতে এসে ইরানের সাথে ঝামেলাটা বাঁধিয়েছে। সুতরাং এখানে চুক্তি করলো যে চুক্তি মেনে নিয়ে চুপচাপ বসে থাকবে, তার উপরে আমরা ভরসা করতে পারি না। কিন্তু এখানে চার্ট বলছে যে হয়তো কিছু হতে পারে যদি কিনা 8,000 লেভেলকে নিচের দিকে কাটে। ন্যাচারাল গ্যাস অ্যাজ ইট ইজ একটুখানি ওপরের দিকে উঠেছে ঠিকই, কিন্তু 200 ইএমএ ডেলিতে ধাক্কা খেয়ে আবার নিচে নেমেছে। নিচে সাপোর্ট হচ্ছে 265। 265-তে সাপোর্ট নিয়ে যদি আবার ওপরের দিকে ওঠে তাহলে মোটামুটি 330 পর্যন্ত যাবে, না হলে এই জায়গার মধ্যে সাইডওয়েজ কনসোলিডেশন করবে ন্যাচারাল গ্যাস। ডাও জোন্স একটুখানি ঝুলেছিল আগের সপ্তাহে, এই সপ্তাহে আবার নিজের অস্তিত্বের লড়াইতে নিজেকে টিকিয়ে রেখেছে। আরএসআই যথেষ্ট ভালো, আবারও উপরে যাওয়ার জন্য তৈরি, এবং উইকলি চার্টে যেভাবে ব্রেকআউট হয়েছে তাতে সামনের সপ্তাহে যদি ওপরে খুলে নিচে নেমে গড়বড় না করে, সামনের সপ্তাহে ওপরে খুলে নিচে নেমে যদি গড়বড় না করে, তাহলে ডাও জোন্স সামনের সপ্তাহে 52,000 পর্যন্ত উঠে যাওয়ার ক্ষমতা রাখে, এখন রয়েছে 55,579। ডাও জোন্স যেই মাত্র ঠিক করে নিয়েছে উইকলি চার্টে ব্রেকআউট দিয়ে, নাসডাক বলেছে তাহলে আমি একটু রেস্ট করি, কারণ এখানে তো সম্পূর্ণ টেক স্টকের উপরে চলছিল। আর নাসডাক তো আগেই র্যালিটা দিয়েছে, যে সময় ডাও র্যালি দেয়নি সেই সময় নাসডাক র্যালিটা দিয়েছে। সুতরাং এর একটু রেস্ট করার দরকারও রয়েছে, এ কিন্তু একটু রেস্ট করলেও করতে পারে সাইডওয়েজ, কিন্তু তার নিশ্চয়তা কিছু নেই, কারণ এইরকম ক্যান্ডেলের পরে এরকম ধরনের ক্যান্ডেল যদি হয়, একটা র্যালির পরে দুটো এরকম ধরনের ক্যান্ডেল যদি হয় এবং তারপরে যদি ওপরে খুলে সাস্টেন করে, 29,481 রয়েছে, 29,481-র ওপরে খুলে যদি সাস্টেন করে, সামনের সপ্তাহে কিন্তু 30,900 থেকে 31,000 পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নাসডাকের রয়েছে। হ্যাঁ, পুরো সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে ওপরে খুলে যদি সাস্টেন করে তাহলে। এবার আমাদের পুরো বিষয়বস্তুর উপরে সব থেকে বড় যে পয়েন্ট যেটা আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে ইরান এবারে কি বক্তব্য পেশ করতে চলেছে, এবং আমেরিকা তার ওই বক্তব্য শুনে আবার গড়বড় না বাড়িয়ে ব্যাপারটা মিটমাট করতে চাইছে কিনা তার উপরে নজর রাখতে হবে। বাকি চার্ট বলছে এবং অন্যান্য স্টক গুলোরও চার্ট বলছে যে স্টক কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতে চলেছে। তো চলুন দেখা যাক এই সপ্তাহে কি করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। হর হর মহাদেব।